তো দেখো, আজকে আমাদের আলোচনা হবে গসাগু এবং লসাগু সংক্রান্ত নিয়ে। যেহেতু তোমার এই বিষয়টা সমস্যা, দেখো আজকে দেখলেই হয়তোবা তোমার সমস্যাটা দূর হয়ে যাবে। তো এখানে তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে কখন আমরা গসাগু করব এবং কখন আমরা লসাগু করব। দেখো আমি সুন্দর করে তোমাকে নোট করে দেওয়ার চেষ্টা করেছি। অঙ্কের মধ্যে দেখবা তোমার হচ্ছে যে সৃজনশীল আকারে যে অঙ্কগুলো হবে ক খ গ ঘ আকারে, তো যদি তুমি অঙ্কের মধ্যে দেখতে পাও যে কোথাও দেওয়া থাকবে সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বোচ্চ কয়টি দলে, সবচেয়ে বড় ইত্যাদি, এবং তাছাড়া থাকবে একসাথে, একত্রে, এরকম অঙ্কে যদি তুমি কোনো একটা রিকোয়ারে দেখতে পারো যে তোমাকে এরকম কথা আছে যে সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড়, তাহলে তোমাকে করতে হবে গসাগু। এই বিষয়টা তুমি যদি মনে রাখতে পারো তাহলে আশা করা যায় কথার অঙ্কগুলো তোমার সমস্যা হবে না। ঠিক আছে। এবং আমরা কখন লসাগু করব, দেখো যে সর্বনিম্ন, ক্ষুদ্রতম, ছোট ইত্যাদি। অর্থাৎ আমরা জানি যে মানে তোমার যে লসাগু রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম হবে, সেটা হচ্ছে লসাগু। আর গসাগুটা হচ্ছে বৃহত্তম, সবচেয়ে বড়। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো 4 নাম্বার যে অঙ্কটা দেওয়া ছিল ঘন্টার অঙ্ক, আমরা জানি এই ঘন্টার অঙ্কগুলো তোমাকে মনে রাখার একটাই টেকনিক যে দেখবা যে কতক্ষণ পর পর একসাথে বাজবে, বা সন্ধ্যা 6টায় কখন একত্রে বাজবে, পুনরায় বাজবে। এই ধরনের অঙ্কগুলো তুমি সরাসরি এভাবে লিখতে পারো যে 18, 15, 12। তোমার অঙ্কে এটা দেওয়া ছিল, এটা পরিবর্তন হয়ে 20, 25, 30 এরকম দেওয়া থাকবে। তো অঙ্কে দেওয়া ছিল 18, 15, 12। হ্যাঁ, তো এই সংখ্যাগুলো তুলে তারপরেই তোমাকে যেটা লিখতে হবে, লসাগু যত হবে ঘন্টা 3টি সন্ধ্যা 6টায় একত্রে বাজবে। কেন আমি এটা লসাগু করলাম? কারণ অঙ্কের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম ওখানে লেখা ছিল যে একসাথে, একত্রে, পুনরায়, এরকম থাকলেই তোমাকে করতে হবে লসাগু। তো লসাগুর নিয়মটা আসলে তুমি হয়তো বা জানো, দেখো আমি করেছি। যে আমরা কি জানি যে এই যে 18, 15, 12 এই সংখ্যাগুলোকে আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে একের অধিক মিলে যায়। ঠিক আছে, যেহেতু লসাগু একটা মিললেও হবে, দুইটা মিললেও হবে, অথবা একের অধিক মিললেও হবে। তো প্রথমে যেহেতু জোড় সংখ্যা আমি বেশিরভাগ দেখতে পেয়েছি 18, 12, আমি 2 দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করেছি। তো 2 দ্বারা ভাগ দিলে দেখো 9 দুগুণা 18, তারপর হচ্ছে 15কে যায় না, কারণ 2-এর ঘর নামতা পড়ে কোনোভাবে আমরা 15 মিল করতে পারবো না, সেই ক্ষেত্রে 15 আমি রেখে দিয়েছি। তারপর আবার 2-এর ঘর নামতা পড়ে 12 মিলানোর চেষ্টা করেছি, বা 2 দ্বারা 12কে ভাগ দিয়েছি, আমার 6 হয়েছে। একইভাবে আমি দেখতে পাচ্ছি আমার সবগুলোই বিজোড় সংখ্যা, তাহলে আমি বিজোড় সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি ভাগ দিয়েছি এখানে 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9, 3 দ্বারা 15কে যদি আমি ভাগ করতে চাই 3 5 15, 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করতে চাই সেই ক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি 2। তাহলে দেখো এগুলো সবগুলো আমি বিপরীত পেয়ে যাচ্ছি, অর্থাৎ আলাদা আলাদা সংখ্যা, আর আমার ভাগ দেওয়া কোনো সংখ্যা দ্বারা প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি নির্ণয় লসাগু। আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে এই যে তোমার উপর থেকে শুরু করে এই নিচেরগুলোও নিতে হবে, সেটা হচ্ছে লসাগুর নিয়ম। তো দেখো লসাগুর নিয়মে 2, 3, 3, 5, 2 আমরা এগুলো পেয়েছি। আর এগুলো গুণ করলে আমাদের যেটা পেয়ে যাবো আমরা সেটা হচ্ছে 180 মিনিট। দেখো 180 মিনিট পাবো, অর্থাৎ তুমি হয়তো বা গুণগুলো জানোই। দেখো 5 দুগুণা 10, 3 10 30, 3 30 হচ্ছে 90, 90 সাথে 2 গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 180। এখন প্রশ্ন হচ্ছে যে 180 মিনিট, অর্থাৎ মিনিটের এখানে কোনো কথা বলা হয়নি, অঙ্কে বলা হয়েছিল ঘন্টার কথা। সেই ক্ষেত্রে তোমাকে এই মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করতে হবে। তো কিভাবে রূপান্তর করতে পারি? দেখো আমরা জানি এই যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, আর 180 মিনিট সমান আমরা জানি 3 ঘন্টা। কিভাবে হলো? এই 180কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব এই 3। বুঝতে পেরেছো? ওকে ফাইন। তো এখন যে তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে মুখস্থর মতো মনে রাখবা যে সুতরাং ঘন্টাগুলো সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর পর একসাথে বাজবে, অতএব 6টা প্লাস 3টা ইকুয়াল হচ্ছে রাত 9টা। অর্থাৎ রাত 9টায় কিন্তু ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। এই কথাটুকু তোমাকে একটু মুখস্থর মতো রাখতে হবে। আমি এইভাবে আমার ছাত্রদের একটু শিখাই, মানে এই টাকা তোমাকে একটু মনে রাখতে হবে কিন্তু। আর ওই বাকি উপরে যে নিয়মগুলো শিখালাম এগুলো তোমাকে মনে রাখবা। ওকে, তারপরে তোমার যে 5 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে দেখো যে বৃহত্তম লেখা ছিল ক নাম্বারে, যে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত বা বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে সেটা। তো সেম টু সেম আমি বলেছি লসাগু প্লাস গসাগু করার ক্ষেত্রে আবার একইভাবে লিখে দিবা যে 42 এবং 36, ওখানে 2টা সংখ্যা দেখতে পাবা। অঙ্কে যদি সংখ্যা দেওয়া না থাকে, যদি ছবি আকারে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ছবিতে দেওয়া যে তোমার সংখ্যাগুলো থাকবে সেগুলো তুমি নিয়ে আসবে। এখানে একের অধিক সংখ্যা দেওয়া থাকলে একের অধিক, যেহেতু আমি ছবিতে 2টা সংখ্যা দেখতে পেয়েছিলাম 42 আর 36, অর্থাৎ
42 এবং 36-এর গসাগু যত হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য তত হবে। তো গসাগুর নিয়মটা হয়তো বা তুমি জানো। একইভাবে গসাগুর আবার নিয়ম হয়তো বা কি, এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে আমরা যে সংখ্যাটা পছন্দ করব এই সংখ্যা দ্বারা যেন প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায়, এটা হচ্ছে গসাগুর মেইন নিয়ম। আর লসাগুর ক্ষেত্রে একটা বা দুইটা গেলেও হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা যে এখানে যে সংখ্যাটা চুজ করব এই সবগুলোতে যেন কি যায়, ভাগ যায়। তাহলে আমি যদি 2 দ্বারা 42-কে ভাগ করি, দেখো 2 দুগুণা 4, 2 একে 2, অর্থাৎ 21 দুগুণা 42। আবার যদি 2 দ্বারা আমি 36-কে ভাগ দিই, 2 ওকে 2, 1 থাকে এখানে, 16 হলো, 8 দুগুণা 16, অর্থাৎ 18 দুগুণে 16, ভাগ গেল। আবার যদি আমি এবার বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি, অবশ্যই আমাকে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তো দেখো 3 দ্বারা ভাগ যদি দেই, 3 7 21, 3 6 18। এবার যদি আমি 3 দ্বারা দেই সেই ক্ষেত্রে আমার 6 মিলবে কিন্তু 7 মিলবে না। যদি আমি 7 দ্বারা দেই 7 মিলবে কিন্তু 6 মিলবে না, আর আমাকে ভাগ দেওয়া যাবে না, কারণ গসাগুর নিয়মটাই হচ্ছে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব অঙ্কের প্রত্যেকটা সংখ্যাকে যেন আমার ভাগ যায়। ওকে, অর্থাৎ গসাগুর আমরা কি জানি তাহলে, মানে যেগুলো দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো আমাকে নিতে হবে, নিচেরগুলো নেওয়া যাবে না। তাহলে নির্ণয় গসাগু হবে 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, এটাই হবে আমার উত্তর। অর্থাৎ 42 এবং 36-এর অর্থাৎ মানে বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। আশা করি বুঝতে পেরেছো তুমি এই অঙ্ক। এইবার তুমি 2 নাম্বার রেকর্ডটা খেয়াল করো। ওখানে বলা ছিল যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে। সম্পূর্ণ মেঝে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয় করা অতীব জরুরি। আমরা যদি সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল নির্ণয় না করি তাহলে কিন্তু কতটি কার্পেট লাগবে আমরা বুঝতে পারবো না। আর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি যে মুখস্থ লিখে দিচ্ছি, দেখো যে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল বা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল, আয়তকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার ঘরের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমাকে এটা মনে রাখতে হবে। আর দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই তুমি অঙ্কের মধ্যে পেয়ে যাবা। তো দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 42 আর প্রস্থ দেওয়া ছিল 36 ওই পিকচারটার মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা মুখস্থ করে নিবা যে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা জাস্ট মান বসিয়েছি। দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ ছিল আমার 36 মিটার। আর দৈর্ঘ্যটা সবসময় বড় হয়, প্রস্থটা সবসময় ছোট হয়। আর মিটার মিটার গুণ করলে হয়ে যায় বর্গ মিটার। আর 42-এর সাথে 36 গুণ করলে আমরা পেয়ে যাব 1512। আশা করি তুমি গুণ হয়তো বা পারো, আমি গুণটা দেখাইনি, এটা গুণ করে আমরা পেয়েছি। ঠিক আছে, এখন যে বিষয় তোমাকে মনে রাখতে হবে, আমরা তো সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল বের করেছি। এবার আমরা যে গসাগু করে যে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম, এই এক বাহুর দৈর্ঘ্যও তোমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে কতটি টাইলস লাগবে আমরা খুব ইজিলিভাবে বের করতে পারবো। তো 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার এক বাহুর দৈর্ঘ্যের এক বাহুর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে বাহু স্কয়ার। আর বাহু বলতে যেহেতু আমরা 6 পেয়েছি, বাহু স্কয়ার বলতে দুইটা বাহু, বাহু গুণন বাহু। তাহলে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য ছিল আমার 6, তাহলে 6 গুণন 6, আর 6-এর 6 গুণ করলে আমরা পেয়ে যাব 36। আর মিটার যেহেতু ছিল, আর মিটার মিটার গুণ করলে পেয়ে যাব বর্গ মিটার। এখন 6 মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে। এখন আমরা যদি একটা কার্পেটের দৈর্ঘ্য পেয়ে যাই, ক্ষেত্রফলটা পেয়ে যায়, তাহলে পুরো তোমার হচ্ছে ওই তোমার মানে ঘরটাতে মেঝেটাতে কতগুলো কার্পেট লাগবে সেটা মনে রাখার টেকনিকটা হচ্ছে ওই যে ক্ষেত্রফলটাকে ভাগ করতে হবে এক বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল দ্বারা। অর্থাৎ 1512-কে যদি আমি ভাগ করি 36 দ্বারা, তাহলে কতটি কার্পেট লাগবে পেয়ে যাবো, অর্থাৎ 42টি। ভাগটা আশা করি তুমি পারো, আর ভাগ না পারলে আমাকে বলে দিবে, আমি তোমাকে ভাগ নিয়ে একটা বিষয় ভিডিও করে পাঠাবো। তো এটাই ছিল আমাদের অঙ্ক, আশা করি তুমি বুঝতে পেরেছো।